ওকে, তাহলে আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে বিদ্যুতের চুম্বকীয় ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। বিদ্যুতের মাধ্যমে কিভাবে আমরা চুম্বক ক্ষেত্র পাবো, বিদ্যুতের মাধ্যমে কিভাবে আমরা চুম্বক ক্রিয়াটা দেখব, এই অধ্যায়ের আলোচ্য টপিকের ইনক্লুডেড থাকবে আমাদের এই বিষয়াবলীগুলা। তো আমাদের এই অধ্যায়ের আলোচ্য টপিকের মাঝে আমরা পড়ব তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, তড়িৎ চুম্বক আবেশ ব্যাখ্যা করতে পারবো, আবিষ্ট তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎচালক শক্তি ব্যাখ্যা করতে পারবো, মোটর জেনারেটরের মূলনীতি ব্যাখ্যা করতে পারবো। এগুলোর মূলনীতিগুলো আসতে পারে পরীক্ষায়। সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইয়ার দেয় সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার, স্টেপ ডাউন, স্টেপ আপ, এই দুটো ট্রান্সফরমারের মূলনীতি, এইসব কার্যপ্রণালী, এদের তিন চারটার মতো সূত্র, যে সূত্রগুলো দিয়ে অ্যাভেলেবল ম্যাথ আসে পরীক্ষায়, এদেরকে যদি ম্যাথ দেয় ওইগুলাই দেয় মূলত। এবং এগুলো আমরা বিস্তারিত জানবো। ফাইনালি আমাদের জীবনে তাড়িতের নানারূপ ব্যবহার এবং এর অবদান আমরা প্রশংসা করতে পারবো। আচ্ছা, তো আমরা ফার্স্টেই পড়ছি চুম্বক নিয়ে, চুম্বক বা ম্যাগনেট। এখানে দেখাচ্ছে আমাদের একটা চুম্বক আছে। চুম্বক আমরা অবশ্যই জানি লোহা জাতীয় কোনো পদার্থকে সে আকর্ষণ করতে সক্ষম। চুম্বক বা লোহার মাঝখানে কিছু যদি নাও রাখো, তার মানে অদৃশ্য শক্তির কারণে সে নিজ একে অপরকে টেনে নেয়। তো আমরা মূলত লোহাটাকে দেখি সবচেয়ে বেশি আকর্ষণ করতে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা লোহাকে দেখি চুম্বক আকর্ষণ করছে। আমরা মূলত তিন রকমের পদার্থ পড়বো কেমিস্ট্রিতে। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। হ্যাঁ, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক হচ্ছে ওইসব পদার্থ যারা আমাদের চুম্বক ক্ষেত্র দ্বারা তো আকর্ষণ করবেই না, বরঞ্চ আংশিক বিকর্ষণ করবে তারা। গ্রুপ একের মৌলগুলা, গ্রুপ দুই এর মৌলগুলা, এরা ডায়াম্যাগনেটিক হিসেবে সচরাচর হয়ে থাকে। ঠিক আছে। প্যারাম্যাগনেটিক হলো যারা আংশিক আকর্ষণ করবে চুম্বক ক্ষেত্র দ্বারা। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে যারা অনেক বেশি আকর্ষণ হবে চুম্বক ক্ষেত্র দ্বারা। তো ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ হিসেবে আমি মনে রেখেছিলাম ফিকোনি দিয়ে। হ্যাঁ, ফিকোনি। ফিকোনির পুনরূপ হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। এই আয়রনের মানে হচ্ছে লোহা। তার মানে এই লোহাটাকে, লোহা জাতীয় পদার্থের কাছে আনলে সেটা লোহাটাকে আকর্ষণ করবে, যেহেতু এটা ফেরোম্যাগনেটিক পদার্থ। যারা দুটো চুম্বক হাতে নিয়ে নাড়াচাড়া করার সুযোগ পেয়েছে, যে চুম্বকের দুটা মেরু এবং দুটা মেরু এক ধরনের হয়ে থাকে এবং তাহলে সেটা বিকর্ষণ করে, এবং এবং মেরু দুটো যদি ভিন্ন ধরনের হয় তাহলে আকর্ষণ করে। তাহলে আমরা সবসময় দেখি চুম্বকের মেরু হচ্ছে টোটাল দুটা। ঠিক আছে, চুম্বকের মেরু হচ্ছে কয়টা? দুটা। একটা হচ্ছে নর্থ পার্ট, একটা হচ্ছে সাউথ পার্ট, একটা হচ্ছে নর্থ পার্ট, একটা হচ্ছে সাউথ পার্ট। এই চুম্বকের দুই মেরু থাকে, এবং তুমি যদি অপর চুম্বকের এই যে দুই মেরুওয়ালা অপর চুম্বক, আমাদের অপর চুম্বকের সেম মেরু দুটো কাছাকাছি নিয়ে আসো, নর্থ নর্থ কাছাকাছি নিয়ে আসো, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। সাউথ সাউথ যদি একপাশে নিয়ে আসো, তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। কিংবা যদি বিপরীতধর্মী তোমার মেরু যদি একই দিকে নিয়ে আসো, পরস্পরের কাছাকাছি নিয়ে আসো, নর্থ সাউথ যদি কাছাকাছি নিয়ে আসো, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো ছোটকালে যখন আমি মানে তোমরা জানি না করেছে কিনা, ছোটকালে প্রচুর খেলাধুলা করা হইতো কিন্তু চুম্বক নিয়ে। ওই সময়ে দেখা যাইতো যে আসলে ডিরেকশন একদিকে করলে কেমন জানি বিকর্ষণ করে, আবার ডিরেকশন ঠিক উল্টায় ফেললে আবার তারা আকর্ষণ করে, চুম্বক দুটো লেগে যায় পাশাপাশি। তো এগুলো কিন্তু খুবই নর্মাল বিষয় এবং মজার বিষয়। তুমি একটা চুম্বককে, একটা যদি বড় চুম্বক হয়, এটার একটা নর্থ পাবা, একটা সাউথ পার্ট পাবা। ওই চুম্বকে যদি তুমি কেটে ফেলো, তাহলে যে দুটা ছোট ছোট চুম্বক পাইলা, ওই চুম্বকের একটা নর্থ পার্ট আছে, একটা সাউথ পার্ট আছে। এই চুম্বকে একটা নর্থ পার্ট, একটা সাউথ পার্ট, এটাকে যদি কেটে ফেলো, এই চুম্বককে আবার একটা নর্থ পার্ট হয়ে যায়, একটা সাউথ পার্ট হয়ে যায়। মানে তুমি যে চুম্বককে কাটতে 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 যতটুকু ক্ষুদ্র করো না কেন, ওই চুম্বকের একটা নর্থ পার্ট, একটা সাউথ পার্ট পাবাই। ঠিক আছে, একটা চুম্বকের নর্থ পার্ট থাকবে, একটা সাউথ পার্ট থাকবে। মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, একটা নর্থ মানে হচ্ছে উত্তর, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, তাহলে একটা উত্তর মেরু পাবা সবসময়, একটা দক্ষিণ মেরু পাবা। তো চুম্বকের উত্তর মেরু দুটিকে উত্তর এবং দক্ষিণ মেরু নাম দেওয়া হয়েছে কারণ দেখা গেছে একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সেটা উত্তর দক্ষিণ বরাবর থাকে। এই যে অংশটুকু উত্তর দিকে থাকে সেটার নাম উত্তর মেরু, যেটা দক্ষিণ দিকে থাকে সেটার নাম দক্ষিণ মেরু। এটা ঘটেছে কারণ পৃথিবী নিজে একটা চুম্বক ক্ষেত্র। তাহলে তোমরা ফিজিক্সে বিশ্ব পরিচয়ে মনে হয় পড়ার কথা, অলমোস্ট কোথায় জানি পড়েছিলাম এটা। এটা হচ্ছে হ্যাঁ, ইয়েতে পড়েছি, ফিজিক্সে, এইচএসসি ফিজিক্সে দ্বিতীয় পত্রে, তাও চুম্বক ক্ষেত্র অধ্যায়ে। তাহলে এখানে না, এটা এখানে না, হ্যাঁ এখানে না।
মানে ফিজিক্স আমার মনে হচ্ছে বিশ্ব পরিচয় পড়েছি কেমন জানি। আবার মেডিকেলের জন্য জিকে পড়েছিলাম ওই সময় পড়ার কথা, বাট ওখানেও না। এইচএসসি ফিজিক্সের লাস্টের একটা অধ্যায় পড়েছিলাম দ্বিতীয় পত্রের। ওখানে আমাদের বিস্তারিত ছিল আর কি। তো পৃথিবীর নিজে একটা চুম্বক ক্ষেত্র, হ্যাঁ। এই চুম্বক ক্ষেত্রের একটা নর্থ পার্ট আছে, একটা সাউথ পার্ট আছে, ঠিক আছে? একটা নর্থ পার্ট আছে, একটা সাউথ পার্ট আছে। এবং মনে রাখো, পৃথিবীর চুম্বক ক্ষেত্র একটা, পৃথিবীর ডিরেকশন আরেকটা। সূর্য যেদিকে উঠে তাকে কি বলো? সূর্য কোন দিকে উঠে? সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। তাহলে তুমি যে কোনো ভাবে বলতে পারবা যেদিক দিয়ে সূর্য ওঠে সেটা হচ্ছে পূর্ব দিক, যেদিক দিয়ে সূর্য ডুবে ওটা হচ্ছে পশ্চিম দিক। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আচ্ছা, পৃথিবী নিজে একটা চুম্বক ক্ষেত্র, হ্যাঁ। এটা হচ্ছে ওই চুম্বক ক্ষেত্রের নর্থ সাইড, এটা হচ্ছে ওই চুম্বক ক্ষেত্রের সাউথ সাইড। ওই চুম্বক ক্ষেত্রের নর্থ সাইড হচ্ছে এটা, ওই চুম্বক ক্ষেত্রের সাউথ সাইড হচ্ছে এটা। মনে রাখো, চুম্বক ক্ষেত্রের যেটা নর্থ সাইড পৃথিবীর, মানে আমরা হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র, একটা হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে পৃথিবীর দিক। দুটা বিষয় নিয়ে পড়ছি। পৃথিবীর চুম্বক ক্ষেত্রের যেটা নর্থ সাইড, সেটা সেটা আমাদের পৃথিবীর সাউথ দিক। সেটা পৃথিবীর কোন দিক? সেটা পৃথিবীর, আমি বাংলায় বলি, যেটা চুম্বক ক্ষেত্রের উত্তর পাশ সেটা পৃথিবীর দক্ষিণ পাশ। এটা আমরা চিনি পৃথিবীর দক্ষিণ পাশ হিসেবে এই অংশটাকে। এই অংশটাকে আমরা পৃথিবীর উত্তর পাশ হিসেবে চিনি। মানে তুমি যে দক্ষিণ পাশ বলো তোমার জায়গা থেকে, এটা হচ্ছে আমার জায়গা থেকে পূর্ব পশ্চিম তো চিনো, যেদিক দিয়ে সূর্য ওঠে যেদিক দিয়ে সূর্য ডুবে। আর উত্তর দক্ষিণ এটা আমরা বলি, আমার হাত থেকে দক্ষিণ দিকে, আমার হাত থেকে পূর্ব দিকে, উত্তর দিকে। এটার মানে কি? এটার মানে তোমার পৃথিবীর এই পাশ হচ্ছে কি, এই পাশ হচ্ছে উত্তর দিক, এই পাশ হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ। এই পাশ হচ্ছে কি দক্ষিণ দিক, এই পাশ হচ্ছে কি উত্তর দিক। তাহলে একটা অপরটার বিপরীত, কিন্তু আমি সেই জন্য এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। পৃথিবীর যেটা দক্ষিণ দিক সেদিকে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উত্তর দিকে অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর চুম্বকের কালো কালারে যেটা গোল্লা করা আছে। আমাদের এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক। এই যে এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক, এটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক। এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিক, এটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক। যেদিকে সূর্য ওঠে সেদিকে হচ্ছে পূর্ব দিক, যেদিকে সূর্য অস্ত যায় সেদিকে হচ্ছে পশ্চিম দিক। এটা নিয়ে তো কোনো সমস্যা হয় না। তো এখন উত্তর দিক দক্ষিণ দিক, এটা যদি তুমি পৃথিবীর দক্ষিণ দিক ধরো, এই পাশে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উত্তর দিকে অবস্থিত হবে। এই পাশে পৃথিবীর উত্তর দিকে অবস্থিত হবে। আমি অন্য কালার দিয়ে বোঝাই, এই যে গ্রিন কালার যেটা গোল্লা করতেছি, নর্থ, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের উত্তর দিক। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দক্ষিণ দিক। তার মানে পৃথিবীর যেদিকে দক্ষিণ দিক সেদিকে চুম্বক ক্ষেত্রের উত্তর দিকে অবস্থিত। পৃথিবীর যেদিকে উত্তর দিক সেদিকে চুম্বক ক্ষেত্রের দক্ষিণ দিক অবস্থিত। এই বিষয়টা জানাটা খুব জরুরি, ঠিক আছে? এখন আসো, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তোমার টপিকে। তুমি একটা চুম্বক ক্ষেত্র ঝুলাইলা, ঝুলানোর ফলে এই জায়গাটাতে দেখো এই চুম্বক ক্ষেত্রের দুটো ডিরেকশন আছে। আমরা জানি বিপরীত মেরুদয় পরস্পর আকর্ষণ করে। এটা যদি গ্রিন কালারে যেটা গোল্লা, এটা যদি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের নর্থ হয়, পৃথিবীতে ঝুলানো চুম্বকটার এস দিক এ পাশে থাকবে, নর্থ দিক এ পাশে থাকবে, কারণ বিপরীত ডিরেকশনে বা বিপরীত মেরুতে তারা আকর্ষণ করবে বিধায় চুম্বক ক্ষেত্রকে তুমি যেভাবেই রাখো, যেভাবেই তুমি রাখো একটা চুম্বককে, সে আলটিমেটলি ঘুরে এই দিক এবং এই দিক হয়ে যাবে। এখন মজার বিষয় হচ্ছে, যেদিকে চুম্বকের এস সেদিকে আসলে পৃথিবীর দক্ষিণ দিক। ওই নামকরণেই পৃথিবীর এই দিকটার নাম দক্ষিণ বলা হচ্ছে। আচ্ছা, তো তুমি যদি একটা চুম্বক এই জায়গায় ঝুলাও, তাহলে দেখবা চুম্বকের সাউথ পার্ট যেটা, সেটা আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্রের নর্থের দিকে হয়ে আছে।
চুম্বকের নর্থের পাত যেটা, সেটা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাউথের দিকে হয়ে আছে। মজার বিষয়, যেদিকে তোমার চুম্বকের সাউথ পার্ট, সেদিকে আবার পৃথিবীর সাউথ পার্ট। যেদিকে চুম্বকের নর্থ পার্ট, সেদিকে আবার পৃথিবীর নর্থ পার্ট। মূলত চুম্বকটা যেহেতু এই সাউথের দিকে হয়ে আছে, সেই দিকে আমাদের এই দিকটার নাম দক্ষিণ দিক হয়েছে পৃথিবীর জন্য, এই দিকটার নাম হয়েছে উত্তর দিক। এভাবে আমাদের ডিরেকশনটা হয় মূলত। এবং তুমি পৃথিবীতে যে কোনো একটা চুম্বককে যেভাবে ঝুলায় রাখো, সে দেখবা আমাদের এদিকে সাউথ নর্থ বরাবর হয়ে গেছে। মানে সাউথ দিকে আমাদের সাউথ পার্ট হয়ে গেছে, নর্থ দিকে নর্থ পার্ট হয়ে গেছে। তবে স্পেসিফিকলি মাথায় রাখবা, যেদিকে সাউথ পার্ট ওদিকে আসলে মানে চুম্বক ক্ষেত্রে যেদিকে সাউথ পার্ট, ওদিকে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের নর্থ পার্ট। যেদিকে নর্থ পার্ট, ওদিকে আবার পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাউথ পার্ট। বিষয়টা একটু তোমরা রেকর্ডিং করে নিও, কারণ বারবার আমাদের ডিস্ট্রাকশন হয়েছে কয়েকবার। এরপরে আসো পৃথিবীর দিক। তাহলে এটা হলো পৃথিবীর দিক এবং চুম্বক ক্ষেত্রের দিকের বিষয়টা। তো এখানে আমাদের এই বিষয়টা বলা হচ্ছে, এটা আমরা পৃথিবীর নিজে একটা চুম্বক ক্ষেত্র, এবং এই চুম্বক ক্ষেত্রের জন্য মূলত যেখানেই তুমি একটা চুম্বক ক্ষেত্রকে ঝোলাও, সেটা নিজেকে সাজিয়ে নেয়। দুটা চুম্বক কেমন করে একে অন্যকে আকর্ষণ করে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেই পারি। তাহলে আসো বিদ্যুতের চুম্বক ক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। যারা সাধারণভাবে চুম্বক হাতে নিয়ে নাড়াচাড়া করেছে, তারা কখনোই কল্পনা করতে পারবে না যে এটা সাধারণ তড়িৎ বা চুম্বক ক্ষেত্র থেকে আলাদা কিছু না, এবং তড়িতের বা চুম্বক ক্ষেত্রের প্রবাহ দিয়ে আমরা চুম্বক তৈরি করতে পারি। তো আমরা একটা চার্জ থাকলে তার পাশে যেমন তড়িৎ ক্ষেত্র থাকে, ঠিক সেরকম একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে একটা তারের ভিতর দিয়ে যখন তোমার একটা তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, একটা তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে আলটিমেটলি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার চারপাশে। তার মানে যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হইলো, তার চারপাশে আলটিমেটলি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ধরা যাক তুমি একটা কার্ডবোর্ডের মাঝখানে একটা তার ঢুকিয়েছো। কার্ডের উপর দিয়ে অনেকগুলো ছোট ছোট কম্পাস রেখেছো। কম্পাসগুলো উত্তর দক্ষিণ বরাবর থাকবে, ঠিক সেরকম থাকার কথা। এখন যদি এই তারের ভিতর দিয়ে কোনোভাবে বিদ্যুৎ প্রবাহিত করতে পারো, তাহলে তুমি অবাক হয়ে দেখবে যে হঠাৎ করে সবগুলা কম্পাস একটা আরেকটার পিছনে সারিবদ্ধ হয়ে নিজেদের সাজিয়ে নেবে। এখানে খেয়াল করো, এই জায়গায় দুটা কার্ড আছে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। মানে এই জায়গায় আই ইজ ইকুয়াল টু জিরো। এই জায়গায় কত? আই ইজ ইকুয়াল টু জিরো। মানে কোনো কারেন্ট প্রবাহিত হয় নাই এখন পর্যন্ত তার ভিতর দিয়ে। তো যখন কোনো কারেন্ট প্রবাহিত হয় নাই এর ভিতর দিয়ে, তখন দেখো এই কম্পাসের ডিরেকশন দেখো, কম্পাসের ডিরেকশন ঠিক উপর হয়ে আছে, একদম উপর হয়ে আছে। মানে তার মাঝে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় নাই। বাট যখন তুমি এখানে আই দিলা, তখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের উপরের দিকে দিলা। মানে আই এর ডিরেকশন দেখো, উপর দিকে নিচ দিকে দিলা আইটা। আই হচ্ছে উপর থেকে নিচ দিকে। তখন আমাদের এই কম্পাসটা ডিরেকশন দেখো, এদিক থেকে এদিকে হয়ে গেল, এদিক থেকে এদিকে হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কেমন? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে যখন তুমি এর ডিরেকশনটা চেঞ্জ করলা, মানে পজিটিভ নেগেটিভ সাপোজ চেঞ্জ করে দিলা। আমরা জানি ইলেকট্রনের দিকের বিপরীত দিকে হচ্ছে আই বা কারেন্ট। মানে ইলেকট্রন যদি এদিক থেকে উপর থেকে নিচের দিকে যায়, নিচ থেকে উপরের দিকে যায়, আই যাচ্ছে আলটিমেটলি উপর থেকে নিচের দিকে। বা ইলেকট্রন যদি তোমার এই পাশ থেকে এই পাশে যায়, আই যাচ্ছে আলটিমেটলি এদিক থেকে এদিকে। তার মানে আই এর ডিরেকশন হচ্ছে এটা, তার মানে ইলেকট্রন হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে মূলত। তো আই হচ্ছে কারেন্ট, কারেন্ট যাচ্ছে এখন তোমার উপর থেকে নিচের দিকে, এই দিক থেকে। কারণ এই ক্ষেত্রে আমাদের যে তোমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, সেটা হবে এই দিক থেকে এদিকে। দেখো এক্ষেত্রে আমাদের কম্পাস গুলা ঘুরে গেছে না? এদিকে কম্পাস ছিল এদিকে, আর এখন হয়ে গেছে এদিকে। তার মানে আমাদের চুম্বক ক্ষেত্র এখন হয়ে গেছে ক্লকওয়াইজ। এটা কি? এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে যখন আমরা উপরের দিকে যাবে, তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যখন নিচের দিকে যাবে তখন হচ্ছে এটা ক্লকওয়াইজ। তো এক্ষেত্রে তুমি যদি এখানে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দাও, তাহলে আবার সবগুলো ছোট ছোট কম্পাস উত্তর দক্ষিণ বরাবর হয়ে যাবে। এবার তুমি যদি বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে দাও, তাহলে দেখবে আবার কম্পাসগুলা নিজেদের সাজিয়ে নেবে। কিন্তু এবারের বৃত্তটায় কম্পাসের দিকটা হবে উল্টো দিক। তার কারণ বিদ্যুৎ প্রবাহ সব সময় থাকে ঘিরে একটা নির্দিষ্ট দিকে চুম্বক ক্ষেত্র তৈরি করে। তো একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হওয়া চুম্বক বলরেখাগুলোর দিক কোন দিকে হবে, সেটা ডান হাতের নিয়ম বা ডান হস্ত নিয়ম দ্বারা বের করতে পারা যায়। বুড়ো আঙ্গুলটা যদি বিদ্যুৎ প্রবাহের দিক দেখায়, তাহলে হাতের অন্যান্য আঙ্গুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। বুঝে গেছে?
এখন আমাদের এখানে একটা চিত্র দেখাচ্ছে, এটা আমার ক্যামেরা দিয়ে দেখার কথা ছিল। এখন আমি তোমাদের আমার একটা ভিডিও আমি রেকর্ড করে রাখছি, এটা ইউটিউবে আমি আপলোড দিচ্ছি। এখানে আমার 6 মিনিট 50 থেকে 50 সেকেন্ড মনে হয়, 6 মিনিট 50 সেকেন্ডের ভিডিও, এটা আমি প্লেলিস্ট অ্যাড করে দিব, তোমরা ওখানে দেখতে পারবা। এখন 6 মিনিট 50 সেকেন্ড আমি তোমাদেরকে অন এভারেজ 8 মিনিট টাইম দিলাম, 8 to 9 মিনিট, 8 to 9 মিনিট। তোমরা এখন ক্লাস থেকে বেরিয়ে যাবা, তোমরা এখন ক্লাস থেকে বের হয়ে যাবা। বের হয়ে গেলে এখানে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে তোমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবের ওই 6.50 সেকেন্ডের ভিডিওটা দেখো। ওখানে আমি নিজে হাতে বুঝাইছি যে কিভাবে তুমি ডান হস্ত নিয়ম দ্বারা চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ প্রবাহের দিকটা বের করবা। এবং এটা যেমন এখানে গুরুত্বপূর্ণ, আমরা যে বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বোঝার জন্য, তারপর ভেক্টরের দিক বোঝার জন্য, এগুলা এটা গুরুত্বপূর্ণ। সেম নিয়ম ডান হস্ত নিয়ম দ্বারাই বের করতে পারবা সবগুলা। তো এই নিয়মটা তোমরা এখন বের হয়ে যাও ক্লাস থেকে আস্তে আস্তে, এবং ওখানে যাও। আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি, ওখানে লিঙ্কে প্রবেশ করে ইউটিউবে গিয়ে এটা দেখে 8 থেকে 9 মিনিটের মাঝে আবার ক্লাসে জয়েন করো। ঠিক আছে, এই লিঙ্কটাই থাকবে, এখানেই জয়েন করবা। বুঝে গেছে? ওকে, তাহলে এটা আমরা এতে দিয়ে দিব, ইউটিউবে তোমরা দেখতে পারবা চাইলে পরবর্তীতে। এরপর আসো সলিনয়েডাল কি, সলিনয়েড কি। তো একটা তার যদি সোজা থাকে, তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বক বলরেখা কেমন হয় সেটা দেখানো হয়েছে। দেখো, একটা তার যদি সোজা হয় মানে, এটা আমি মানে আমাদের সারফেসটা 2D, তো এই জন্য মানে এটা আমাদের কম্পিউটারের স্ক্রিনটা ঢুকে যাইতে হবে ভিতরে। মানে তোমার মোবাইলের স্ক্রিন যদি এই পাশ থেকে হয়ে ওই পাশে বেরো, এটা ডট যেটা কালো কালো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের তোমার বিদ্যুৎ প্রবাহের দিক। এটা যদি বিদ্যুৎ প্রবাহের দিক হয় আমাদের, এইরকম হচ্ছে আমাদের ইয়াটা, চুম্বক ক্ষেত্রের দিকটা। তাহলে গোল্লা 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 যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহের দিক। তো তুমি খেয়াল করো, যখন আমাদের এখানে যদি তারটা সোজা না হয়ে বৃত্তাকার হয়, তাহলে চুম্বকের বলরেখা কেমন হবে? আচ্ছা, এই জায়গাটাতে আমাদের মূলত সোজাটা দেখানো হচ্ছে, এই জায়গাটাতে সোজা। দেন এই জায়গাটাতে আমাদের তারকে যদি তুমি পেঁচায় দাও, মানে তারকে যখন তুমি সোজা রাখো, তখন মানে আমি এখানে ধরছি কি, এই জায়গায় ভিতরে, ভিতরে আমি তোমার ইয়েটা ধরলাম, বিদ্যুৎ প্রবাহের দিকটা ধরলাম, পেছানো পেছানো গুলা ধরলাম আমি সাপোজ চুম্বক ক্ষেত্রের দিক। এখন যদি পেছানো পেছানো গুলা তোমার চুম্বক ক্ষেত্র হয়, মানে এইটা যদি তোমার চুম্বক ক্ষেত্রের দিক হয় তুমি, তাহলে তোমার এটা যদি পেছানো পেছানো গুলো যদি বিদ্যুৎ প্রবাহের দিক হয়, তাহলে তোমার ইয়ে কেমন হবে, চুম্বক ক্ষেত্রের দিক কেমন হবে, চুম্বক বলরেখা কেমন হবে? তো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে, যদি এইখানে আমাদের এই তারটা বিদ্যুৎ প্রবাহের তারটা সোজা না, যদি এটা সোজা না হয়ে বাঁকানো বাঁকানো হয়, তাহলে কেমন হবে? তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে পারছো, যত বেশি বিদ্যুৎ প্রবাহ হবে তত বেশি চুম্বক ক্ষেত্রটি শক্তিশালী হবে। মানে এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি, বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা যত বেশি হবে, আমাদের এর পরিমাণটা, চুম্বক ক্ষেত্রের পরিমাণটা তত বেশি হবে। এখন আসো, যদি পেঁচানো হয়, আমাদের তারটা যদি পেঁচানো হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিকটা কেমন হবে? এক্ষেত্রে আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো এমন যে, দেখো এই যেখানে কার্বের যে অংশ, এই কার্বের অংশটুকুতে আমরা পাবো হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো, পেঁচানো পেঁচানো আমরা পাবো। কার্বের অংশ পেঁচানো পেঁচানো বিদ্যুৎ ক্ষেত্র পাবো। কার্ভ যত নিচের দিকে কমবে, এইদিকে আমরা দেখবো এই দিক থেকে এদিকে পাস হয়ে যাচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রটা, চুম্বক ক্ষেত্রটা, চুম্বক ক্ষেত্র এদিকে এদিকে পাস হয়ে যাচ্ছে। আবার এই কার্বের দিকে এসে আবার আমরা পেঁচানো পেঁচানো অংশ পাবো। এভাবে আসলে আমরা যখন ঘূর্ণন সম্পন্ন হইলো, এখানে লুপ সৃষ্টি হইলো, একটা লুপ, এই লুপের ভিতর দিয়ে আমাদের চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলা আরো অনেক বেশি হয়ে গেল, এবং আলটিমেটলি যেহেতু বলরেখা বেশি, আমাদের চুম্বক ক্ষেত্রটাও তত বেশি শক্তিশালী হলো। বুঝতে পারছো? তো এখানে আমাদের একটা হচ্ছে সোজার ক্ষেত্রে দেখা আছে, একটা হচ্ছে পেঁচানো পেঁচানোর ক্ষেত্রে দেখা আছে। তো একটা তারের ভিতর দিয়ে কতখানি বিদ্যুৎ প্রবাহিত করা যায় তার একটা সীমা আছে। তারটি আই আর স্কয়ার হিসেবে গরম হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি শক্তি লস, এই যে আই আর স্কয়ার হিসেবে গরম হয়ে যাবে। তাছাড়াও সবচেয়ে বেশি বিদ্যুৎ কতখানি প্রবাহিত হচ্ছে সেটা বিদ্যুতের উৎসের উপর ডিপেন্ড করে। তাই যদি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করতে হয়, তাহলে একটা মাত্র বৃত্তাকার লুপ এর উপর নির্ভর করে অপরিবাহী আস্তরণ দিয়ে, নির্ভর না করে অপরিবাহী আস্তরণ দিয়ে ঢাকা দিয়ে, তার অনেকবার পেঁচিয়ে একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয়, একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করে। তাহলে এভাবে যদি আমরা একটা কুণ্ডলীর মাধ্যমে এতগুলা ইয়া পাই থাকি, আমরা যদি অসংখ্য কুণ্ডলী বানাই, এভাবে বিদ্যুতের অসংখ্য কুণ্ডলী বানাই, তুমি কি দেখেছো এই যে মোটর, মোটর যদি কখনো ভেঙে থাকো, ছোটকালে তো অনেক ভাঙছি আমি মোটর, তো ওই যে ওখানে দেখতাম কি, তার পেঁচানো, তামার তার পেঁচানো 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 থাকে। ওই যে তামার তার পেঁচানো, এগুলো মূলত কুণ্ডলী তৈরি করছে, এগুলো মূলত সলিনয়েড তৈরি করতে যাচ্ছে। কুণ্ডলী মানে কুণ্ডলী পেঁচানো তার, এই কুণ্ডলী পেঁচানো তারের মধ্য দিয়ে যখন আবার কারেন্ট যাবে, বিদ্যুৎ যাবে, আই যাবে, তখন এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে।
ঠিক আছে, তখন এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আমরা বৈদ্যুতিক মোটরে দেখি, ওই যে বৈদ্যুতিক মোটর ঘোরানো হয় মূলত, আমাদের বৈদ্যুতিক মোটর ঘোরানো হয় এটাকে ইয়ে রেখে, মানে এখানে বৈদ্যুতিক মোটরে দেখবা অসংখ্য মানে ও অনেক তামার তার তোমার পেঁচানো পেঁচানো থাকে। বৈদ্যুতিক মোটরে দেখবা আহ, অসংখ্য অনেক তামার তার পেঁচানো পেঁচানো থাকে। এখানে মূলত এটা সলিনয়েডাল যে থিওরি ওটা ইউজ করা হয়। ঠিক আছে, এখানে কয়েল বা কুণ্ডলী তৈরি করা হয় যাতে অনেকগুলা আমরা চুম্বক ক্ষেত্র পেতে পারি, এরকম কুণ্ডলীকে বলে সলিনয়েড। তাহলে এই যে আমরা কুণ্ডলী পেঁচায় রাখলাম, এই যে কুণ্ডলী পেঁচানো তারের অংশটাকে আমরা কি বলবো? সলিনয়েড বলবো। সলিনয়েডের সংখ্যাটা আসে, সেই কুণ্ডলী দিয়ে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, যে চুম্বক ক্ষেত্রকে ইউজ করে আলটিমেটলি মোটরটা ঘুরে। এই যে আমরা মোটরে এই সলিনয়েড ইউজ করা হয়, এখানে সলিনয়েড ইউজ করে আমাদের ইয়ে করা হয়। হ্যালো। আচ্ছা, তো কয়েলের প্রত্যেকটা লুপই তার ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি করবে, তাহলে এখানে প্রত্যেকটা লুপই কিন্তু চুম্বক ক্ষেত্র তৈরি করতে সক্ষম। তাই সম্মিলিত চুম্বক ক্ষেত্র হবে আরো অনেক গুণ বেশি, তাই এখানে আমাদের সম্মিলিত চুম্বক ক্ষেত্রের যে শক্তিশালী, এটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো বৃত্তাকার তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে সেটাও ডান হাতের নিয়ম দ্বারা বের করা যায়। বুড়ো আঙ্গুলটি হবে চুম্বক ক্ষেত্রের দিক, অন্য আঙ্গুলগুলো হবে বিদ্যুৎ প্রবাহের দিক, আগের মতোই। চুম্বক ক্ষেত্রের দিকে আমাদের এই ক্ষেত্রে বুড়ো আঙ্গুলটা বোঝাবে, আর আমাদের এই ক্ষেত্রে পেছানো পেছানো আঙ্গুলগুলো হবে চুম্বক ক্ষেত্রের দিক, মানে আগেরটা ঠিক উল্টা আর কি। এক্ষেত্রে আগের ঠিক উল্টা, এক্ষেত্রে আমরা আমরা এই যে এই আঙ্গুলগুলা কি ধরছিলাম, এই আঙ্গুলগুলা চুম্বক ক্ষেত্রের দিক ধরছিলাম না। এখন এটাকে যদি তুমি পেছানো, যেহেতু এখানে আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা এখন পেছানো, এই কি আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহটা এখন পেছানো, আগে আমাদের চুম্বক ক্ষেত্রটা পেছানো পেছানো হয়েছিল না, এই জায়গাটাতে আমাদের এখন চুম্বক ক্ষেত্রটা কেমন, আমাদের বিদ্যুৎ প্রবাহটা কেমন, পেছানো না, পেছানো তার না। এক্ষেত্রে আমাদের এই পেছানো বিদ্যুৎ প্রবাহ, এই যে পেছানো বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র পাবো ঠিক আঙ্গুল বরাবর। আগে আমরা বিদ্যুৎ প্রবাহটা পাইছি আঙ্গুল বরাবর, এগুলা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এখন চুম্বক ক্ষেত্রের দিক দুইটা এটা হয়, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এটা, ভাইস ভার্সা, একটা পরটার উল্টা, তাহলে অপোজিট দিক। তো বুড়ো আঙ্গুলটি হবে এটা পেঁচানো। একটা তারের কুণ্ডলী বা সলিনয়েড আসলে দণ্ড চুম্বকের মতো কাজ করে, এবং বুড়ো আঙ্গুলের দিকটা হবে ওই চুম্বকের উত্তর মেরু। এক্ষেত্রে একটা তারের কুণ্ডলী বা সলিনয়েড আসলে দণ্ড চুম্বক, এই ক্ষেত্রে সলিনয়েডটা আমাদের কিসের মতো কাজ করবে? দণ্ড চুম্বকের মতো কাজ করবে, এই ক্ষেত্রে এটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে, এবং বুড়ো আঙ্গুলের দিকটা হবে ওই চুম্বকের উত্তর মেরু, মনে রাখবা। এক্ষেত্রে আমাদের বুড়ো আঙ্গুলের ডিরেকশনটা হচ্ছে নর্থ সাইড অফ দ্য ম্যাগনেট, এক্ষেত্রে ম্যাগনেটের নর্থ সাইড নির্ভর করে হয়ে যাবে আমাদের এই। তো একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হওয়া চুম্বক বলরেখাগুলোর দিক কোন দিকে হবে সেটা ডান হাতের নিয়ম দ্বারা বের করা যায়। বুড়ো আঙ্গুলে যদি বিদ্যুৎ প্রবাহের দিক দেখায়, তাহলে অন্য হাতের আঙ্গুলগুলা চুম্বকের অন্যান্য দিক বোঝাবে। তাহলে এটা আমরা অলরেডি দেখলাম আর কি, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা খুবই সহজ, যখন একটা তারের কুণ্ডলী বা সলিনয়েড হলো তখন দণ্ড চুম্বকের মতো কাজ করবে এটা, মানে একটা সলিনয়েড তৈরি হওয়ার ফলে একটা দণ্ড চুম্বক যেভাবে কাজ করে, এটা যেমন নর্থ পাথ থাকবে সাউথ পাথ থাকবে, সেম ভাবে সলিনয়েডেরও একটা নর্থ পাথ সাউথ পাথ থাকবে, এবং সলিনয়েডের ক্ষেত্রে নর্থ পাথ কোনটা হবে সেটা হবে আমাদের এই যে বুড়ো আঙ্গুলের, যদি ডিরেকশন আমরা বের করতে চাই চুম্বক ক্ষেত্রে, তাহলে এই যে বুড়ো আঙ্গুলের যে আগা মাথার অংশ এটা হচ্ছে আমাদের নর্থ পার্ট, এর বিপরীত অংশটা হচ্ছে সাউথ পার্ট। বুঝে গেছে?